এই দেখুন গতদিন আমরা ওয়েভ কি তারপর ওয়েভ কত টাইপসের হয় এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি ওই ওয়েভ ইকুয়েশনটা নিয়ে আলোচনা করব। তো চলো আমি কোথা থেকে কতটুকু পড়াবো সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবো আপনাদেরকে, রেফারেন্স পাবো। সো এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। নরমালি যে ওয়েভের ইকুয়েশন হয় সেই ওয়েভ ইকুয়েশনটা কিরকম হয় সেটা আমরা একটু দেখব। তো আমরা এখন ওয়েভ ইকুয়েশন পড়ছি এন্ড ওয়েভ ইকুয়েশনের মধ্যে থাকবে y x t। সো এখানে y আছে x, t আছে, কোনটা কি ইন্ডিকেট করে একটু দেখি। y m sin x minus omega t। দেখেন ইকুয়েশনটা y x, t, y এর পাশে x, t কি আসলে কি বোঝানো হয়? y এর পাশে x, t দিয়ে বোঝানো হয় y একটা ফাংশন, যে ফাংশনের ভ্যারিয়েবল বা চলক হচ্ছে দুটো। একটা ওয়েভ যখন প্রোপাগেট করে একদিক থেকে আরেক দিকে যায় তখন অ্যাকচুয়ালি দুটো ভ্যারিয়েবল বা চলক থাকে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। দেখেন আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে एग्जांपलটা দিচ্ছিলাম এইভাবে, আমি যদি এই যে কোনো একটা কলাম বরাবর কাউকে একটু ভয় দেখাই, সে মাথা পিছনে নেবে, তারপরের জন আরেকটু পরে মাথা পিছনে নেবে, এইভাবে মাথাগুলো আগে পিছে আসতে শুরু করবে। এখন আমি এইখানে যে মোমেন্টে প্রথম পার্টিকেলটাকে অসিলেট করালাম সেই একই মোমেন্টে কিন্তু সবগুলা পার্টিকেল অসিলেট করবে না। বা আমি বোর্ডে আমার যতটুকু খেয়াল আছে এঁকেছিলাম যে কোন সময়ে কোন পার্টিকেলটা অসিলেট করতেছে। তাহলে পার্টিকেল বা কণাগুলা স্পেসে যেমন সেপারেটেড আছে, তাহলে এখানে কি টাইম একটা ভ্যারিয়েবল বা চলক, যে কত সময়ে আমার এনার্জিটা এখান থেকে ওইখানে যে পৌঁছাবে, এবং ওই যে পয়েন্টে পৌঁছালো সেই পয়েন্টটা স্পেসে কত ডিসটেন্সে আছে, তাহলে কত ডিসটেন্সে আছে, কত সময় সে অসিলেট করতেছে, এই দুটো হচ্ছে আমাদের ওয়েভ ইকুয়েশনের ভ্যারিয়েবল বা চলক। এই কারণে দেখেন একটা x আর একটা t আছে। x তাহলে আমাদের এখানে কি x হচ্ছে খেয়াল করেন এইখানে এই যে y x, t, x means the displacement, x টা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আর ডিসপ্লেসমেন্ট বললে আবার আপনাদের বুঝতে সমস্যা হবে, এই ডিসপ্লেসমেন্ট আসলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট না। পিরিয়ডিক মোশনে আমরা যখন কণাগুলোর ডিসপ্লেসমেন্ট করছি ওই ডিসপ্লেসমেন্ট এটা না, এটা আমরা বলি যে ডিসটেন্স ইন স্পেস আর ডিসটেন্স বলি শুধু, আর টিটা হচ্ছে টাইম। y এর নিচে m ফর ম্যাক্সিমাম, তার মানে y এর ম্যাক্সিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট অ্যামপ্লিটিউড। y এর তাহলে কি হবে অ্যামপ্লিটিউড। ওই যে দেখেন y টাকে ডিফাইন করা আছে অ্যামপ্লিটিউড হিসেবে, তাহলে y টা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এবার kx omega t, এই যে kx omega t এটাকে বলা হয় হচ্ছে ফেজ। kx omega টাকে আমরা কি বলবো, পুরো অ্যাঙ্গেলটাকে ফেজ বলবো। দেখেন এখানে ইনিশিয়াল ফেজ তাহলে কত, t = 0 যদি বসাই সেক্ষেত্রে যেটা পাবো সেটাই কি ইনিশিয়াল ফেজ না। এর আগে পিরিয়ডিক মোশন আমরা পড়ে আসছি যে যদি কোনো ইকুয়েশনের টাইম টিটা 0 বসাই, টাইম টি 0 বসানোর ফলে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা কি হয় ইনিশিয়াল ফেজ হয়। আমাদের এখানে ওয়েভ ইকুয়েশনে এসে অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজ নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না, জাস্ট মাথায় রেখে দিস ইজ দা ওয়েভ ইকুয়েশন। ক্লিয়ার? এখন এই ওয়েভ ইকুয়েশনটাকে কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা একটু একটু করে দেখব। অ্যামপ্লিটিউড ফেজ এখানে হয়ে গেছে ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
ডায়াগ্রাম দেখবো। ধরেন এটা একটা ওয়েভের ডায়াগ্রাম, তো সবাই দেখতেছেন ক্লিয়ারলি। সো একটা ওয়েভ কোন মিডিয়ামের মধ্যে দিয়ে ধরেন যাচ্ছে। এখন আমি লাস্ট ক্লাসে যখন এঁকেছিলাম পার্টিকেল বা অসিলেটিং পার্টিকেলগুলো আঁকছিলাম, যে পার্টিকেলগুলো অসিলেট করতেছে। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে অনেকগুলো পার্টিকেল পরপর আছে, লেটস সে এখানে একটা পার্টিকেল আছে, পরের পার্টিকেলটা এখানে আছে, তার পরের পার্টিকেল এখানে আছে, এর পরের পার্টিকেল এখানে আছে। সো এইভাবে যদি ওয়েভটা ক্রিয়েটেড হয়, সো পার্টিকেলগুলো এইভাবে আমরা আঁকতে পারি। সো এখানে ওয়েভের উপরেই পার্টিকেলগুলো দেখানো হয়েছে। এখন এই ডায়াগ্রাম অনুযায়ী দেখেন x1 হচ্ছে পজিশন অফ এনি পার্টিকেল। দেখেন আমাদের এখানে x অ্যাক্সিসের এই ডিসটেন্সটা, যে পার্টিকেলটা কত ডিসটেন্সে আসে সেটা দেখানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের x। আমাদের এটা হচ্ছে y। এখন যে কোনো সাইনোসয়েডাল ওয়েভের আপনার যে পিরিয়ড বা পর্যায় সেটা কি 2π রেডিয়ান অর টাইম পিরিয়ড t। আবার রিপিট করতেছি, আপনার এটাকে বলা হয় ফান্ডামেন্টাল পিরিয়ড বা মৌলিক পর্যায়। সো আমাদের এখানে সাইন কোনো একটা কিছু যদি নেই, সাইন x যে জিনিস হবে, সাইন 2π + x কি ভিন্ন জিনিস হবে না একই জিনিস হবে? তাহলে আফটার এভরি 2π রেডিয়ান any sine wave is repeating itself, মানে 2π রেডিয়ান যদি অ্যাঙ্গুলার সেপারেশন হয় সেখানে ভ্যালুগুলো আবার কি আসবে, সেম ভ্যালুস আসবে। তাহলে এখানে লেটস সে আমাদের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি আসে, এটার পজিশন হচ্ছে x1। তাহলে এই যে দেখেন ডায়াগ্রামে আমার একটা পজিশন x1 পেলাম, এখানে x1 পেয়েছি। তাহলে এক্সাক্ট ল্যামডা অর একটা ওয়েভলেন্থের ডিসটেন্সে এই x1 এর মতোই সিমিলার অসিলেশন পাওয়া যাবে না? তাহলে আমাদের যে কোনো ওয়েভ যখন যাবে কোনো মিডিয়ামের মধ্য দিয়ে, ওই মিডিয়ামে যে সকল পার্টিকেল ল্যামডা ডিসটেন্সে থাকবে দে উইল বি ইন সেম ফেজ। তো ল্যামডা ডিসটেন্সে যদি ওয়েভগুলো থাকে তাহলে তারা কিভাবে থাকবে, সেম ফেজ বা সমদশায় থাকবে। বুঝতে পারতেছে কিনা কনসেপ্ট? সো তাহলে এখানে দেখেন এই যে এটা যদি x1 হয়ে থাকে এই পজিশনে, আবার এই যে এই পজিশন এখান থেকে, তাহলে এই পর্যন্ত যে ডিসটেন্স সেটাই আমাদের ওয়েভলেন্থ কি হবে, ল্যামডা। আর যদি ওয়েভলেন্থ ল্যামডা হয়, ল্যামডা ওয়েভলেন্থে ফেজ ডিফারেন্স কত হবে, 2π রেডিয়ান। একটা ল্যামডা ওয়েভলেন্থের ফেজ ডিফারেন্স কত, 2π রেডিয়ান। ল্যামডাটাকে আমরা বলি পাথ ডিফারেন্স, যে কতটুকু ডিসটেন্সে আছে, ল্যামডাটাকে কি বলবো, পাথ ডিফারেন্স। আর 2π রেডিয়ানটাকে আমরা কি বলি, ফেজ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, ফেজ ডিফারেন্সটা কত হবে, 2π ফেজ ডিফারেন্স হবে 2π। ক্লিয়ার? সো ল্যামডা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। এই ল্যামডাটাকে বলি আমরা পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স। আর ফর lambda path difference phase difference is 2π radian. ওকে, এখন আসেন আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েভলেন্থ এন্ড অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। আমরা ডাইরেক্ট ইকুয়েশনটা শিখে ফেলবো, এই ডেরিভেশনে আপনাদেরকে ঝামেলায় ফেলবো না। সো অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বারটা অ্যাকচুয়ালি কি, দেখেন k equals to 2π by lambda, যেটা k equals to 2π by lambda আমাদের এখানে দেখেন ইকুয়েশনে ym sin kx minus omega t আছে না,
ইকুয়েশনটা কি লেখা হয়েছে y x, t equals to ym sin kx minus omega t। এই kটা হচ্ছে কি 2 পাই বাই ল্যামডা। এই kটাকে বলা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। চলো এখন এই k সমান 2 পাই বাই ল্যামডা কিভাবে আসতেছে সেটার ডিটেইলসে আমি আস্তে আস্তে যাব, একটু দেখাবো আপনাদেরকে। এটুকু তো তোলা হয়েছে। হ্যাঁ ওকে, আমি এটা মুছে দিলাম। আমরা এই পুরো জিনিসটা একটু ডেরাইভ করব। আমি পুরো জিনিসটা ডেরাইভ করব, সেই জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আবারও আমি লাস্ট যে এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পলটা দেব। লেটস সে এটা আমার ফার্স্ট পার্টিকেল, এটা আমার ফার্স্ট পার্টিকেল। তাহলে আমি স্পেসে যতই পিছনে যাব প্রত্যেকটা পার্টিকেল উইথ রেসপেক্ট টু ফার্স্ট পার্টিকেল এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে? অবভিয়াসলি পিছিয়ে থাকবে, কারণ সময়ে তারা একটু পরে অসিলেটেড হবে, আন্দোলিত হবে। এখন ফার্স্ট পার্টিকেল অসিলেশন শুরু করছে। এখন এই ফার্স্ট পার্টিকেলের অসিলেশনের জন্য আমরা যদি শূন্য সময়ে তার ইকুয়েশনটা দেখতে চাই এট জিরো টাইম, y equals to ym sin delta। আমি আস্তে আস্তে সবই ডিফাইন করতেছি যে প্রথম যে পার্টিকেলটা আছে এটার জন্য y equals to ym sin ডেল্টা, সে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এট জিরো টাইম। আমি এটা কখন দেখতেছি? এট টাইম t equals to 0, এট টাইম t equals to 0 টাইম এটা দেখতেছি। সো এখানে কিন্তু কোনো টাইম দেখেন নাই। জিরো টাইমে একদম প্রথম যে পার্টিকেলটা আছে সে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। এখন এই অ্যাঙ্গেলটা 0 হতে পারে, তাহলে অ্যাঙ্গেল যদি 0 হয় y equals to 0 হবে। অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় ইনিশিয়াল ফেজ যেটা, সো সেই অ্যাঙ্গেল অনুযায়ী কি প্রথম পার্টিকেল, এটা কার প্রথম পার্টিকেলের জন্য অ্যাকচুয়ালি y equals to ym sin delta and time equals to 0। এখন আমি যত পিছনে যাব, যতগুলা পার্টিকেল দূরে সরে যাব, সেটা কি প্রথম পার্টিকেলের রেসপেক্টে আগে অসিলেটেড হবে না পরে অসিলেটেড হবে? পরে যদি অসিলেটেড হয় প্লাস হওয়া উচিত না মাইনাস হওয়া উচিত? মাইনাস হওয়া উচিত। পরে অসিলেটেড হলে সবসময় কি হবে? প্লাস না হয়ে মাইনাস হবে। তাহলে অন্য পার্টিকেলের জন্য y equals to ym sin delta minus omega t। এই দেখেন গল্পটা এই, আমরা যখন অসিলেশন করছিলাম তখন আমরা পড়ছিলাম y equals to a sin omega t plus delta পড়ছিলাম, মনে আছে? এখন দেখেন ইকুয়েশনটা কিন্তু সেম ফরম্যাটেই থাকতেছে, শুধুমাত্র যেহেতু এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ মানে হচ্ছে যে তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা সব সময় প্রথম যে পার্টিকেল বা কণা এইটার সাপেক্ষে অন্য পার্টিকেলগুলোর ইকুয়েশনগুলো মেজার করব। তাহলে ফার্স্ট কণাটা জিরো টাইমে যে কন্ডিশনে আছে, অন্য কণাগুলো জিরো টাইমে তার রেসপেক্টে কি পিছিয়ে আছে না? পিছিয়ে থাকলে আমরা প্লাস করব না মাইনাস করব? এজন্য এখানে কি করতেছি? মাইনাস ওমেগা টি করতেছি। এটুকু বোঝা যাচ্ছে? এখন আসেন ডেল্টার সাথে অ্যাকচুয়ালি এক্স এর একটা রিলেশনশিপ আছে। তাহলে আমরা ডেল্টার সাথে এক্স এর যে রিলেশনশিপটা সেটা আগে এস্টাবলিশ করি। দেখেন আমার যদি অ্যাকচুয়ালি এইখানে আবারও ওয়েভটা আমি আঁকি, এটা ওয়েভ। ধরেন এইখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেল থেকে এই পার্টিকেলটা কত সেপারেশনে আছে? ল্যাম্ডা। এই দুটো কি সেম ফেজে আছে না? এই পার্টিকেল আর এই পার্টিকেল কি সেম ফেজে আছে? নাই, ভুল। খেয়াল করেন এই পার্টিকেলটা যে হাইটে আছে এই পার্টিকেলটাও সেম হাইটে আছে, বাট দুইজন কিন্তু একই ফেজে নাই, দুইজনের ফেজ সেম না। সো এটা ডেল্টা না, এটা ল্যাম্ডা না। ল্যাম্ডা হওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি সব সময় কোথায় থাকতে হবে? সেম ফেজে। এই যে এখানে আসতে হবে।
তাহলে ল্যামডা হবে আমার এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত, এটা হচ্ছে ল্যামডা। আমি আবার রিপিট করতেছি, আমাদের এই জায়গাটা অনেক ভুল হয় ওয়েভে। ল্যামডা বা ওয়েভলেন্থ যখন আমরা মেজার করতে চাই, আমরা সেম ফেজে থাকা দুটো পয়েন্টের মাঝখানে ডিসটেন্সটা মেজার করতে হয়। সো কিভাবে বুঝবো তারা সেম ফেজে আছে? দশা সেম, ফেজ সেম, এটা কিভাবে বুঝবো? নাম্বার 1, তাদের যে ডিসপ্লেসমেন্ট সমান হতে হবে, এক। নাম্বার 2, ডিসপ্লেসমেন্ট শুধু সমান হলেই হবে না, তাদের ডাইরেকশনও সেম হইতে হবে। আমি একটু বুঝাচ্ছি আপনাদের, এটা বুঝবেন ইনশাআল্লাহ, ইজিলি বুঝবেন। একটু খেয়াল করেন যে এই পয়েন্ট এবং এই পয়েন্টটা কেন সেম ফেজে হলো না? এই দুটো পয়েন্ট কেন সেম ফেজে হইল না? কেন এই পয়েন্ট এবং এই পয়েন্টটা সেম ফেজে আছে? সেম ফেজে থাকার জন্য তাদের শুধু ডিসটেন্স সেম হলে হবে না, তাদের যে অসিলেশনের ডিরেকশন, যেদিকে কম্পন হচ্ছে সেটাও সেম হইতে হবে। এখন দেখেন, ধরেন 0 টাইমে পার্টিকেলটা এখানে আছে, 0 টাইমে পার্টিকেল এরকম, পাশের পার্টিকেলটা ইটস গোইং আপ গোইং আপ গোইং আপ। এখন গোইং আপ এর পরে এটা কি গোইং ডাউন না? এই পার্টিকেলটা কি গোইং আপ অর গোইং ডাউন? ওর টেন্ডেন্সি কোন দিকে নামা? নিচের দিকে। বাট এই পার্টিকেলটা উপরে। তাহলে দুইজনের ফেস কি সেম? ফেস সেম। সো আমার যদি দুইটা পার্টিকেলের ডিসটেন্স সেমও হয়, তারা সেম ফেজে নাও থাকতে পারে বিকজ অফ তাদের ডাইরেকশন। খেয়াল করেন, এখানে এসে আমার ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে আমার অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্ট পর্যন্ত পুরোটাই কি হবে আমার? ল্যামডা। তাহলে এইটা হচ্ছে আমরা বলি পাথ ডিফারেন্স। সো পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, মানে এই পার্টিকেল থেকে এই পার্টিকেলটা কত ডিসটেন্সে পিছিয়ে আছে? ল্যামডা ডিসটেন্সে। তাহলে পাথ ডিফারেন্স ল্যামডা হলে ফেজ ডিফারেন্স কত? 2 পাই। চলেন লিখি। if path difference equals to lambda, phase difference equals to 2 pi. So if path difference is 1, phase difference is 2 pi by lambda. If path difference is x, phase difference is 2 pi by lambda x. তাহলে আমরা এই যে ফেজ ডিফারেন্সটা যেটা আছে, এটাকে আমরা ডেল্টা হিসেবে ইন্ডিকেটেড করেছি। তাহলে ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা x। ডেল্টা সমান কত লেখা যায়? 2 পাই বাই ল্যামডা x লেখা যায়। বুঝতেছি? সো ডেল্টাটা সব সময় দেখেন, আপনাকে যদি আমি তাহলে একটা কোশ্চেন করি, ওয়েভলেন্থ ল্যামডা দিয়ে দিলাম, দিয়ে বললাম দুটো পার্টিকেলের মধ্যে পাথ ডিফারেন্স x is given, then what is the phase difference in between those two particles? আবার রিপিট করতেছি, আমি এখানে ল্যামডা দিলাম, লেটস সে ল্যামডা হচ্ছে 5 সেমি, তার মানে ওয়েভলেন্থ হচ্ছে ওয়েভটা 5 সেমি। সো পুকুরে একটা ঢিল ছুড়ছেন, ঢিল ছোড়ার ফলে একটা ঢেউ তৈরি হচ্ছে এবং এই ঢেউয়ের ওয়েভলেন্থ বললাম 5 সেন্টিমিটার অনলি। এখন বললাম যে দুটো পাতা, পুকুরে ধরেন দুটো পাতা, ছোট ছোট দুটো পাতা পড়ে আছে, এই দুটো পাতায় ঢেউে কাঁপতেছে, একটা পাতা থেকে আরেকটা পাতার ডিসটেন্স হচ্ছে 3 সেন্টিমিটার, আমার ওয়েভলেন্থ কত? 5 সেন্টিমিটার। আর পাতা, একটা পাতার রেসপেক্টে আরেকটা পাতার ডিসটেন্স কত? 3 সেন্টিমিটার। এখন আপনাকে জিজ্ঞেস করা হলো এই দুটো পাতার মধ্যে ফেজ ডিফারেন্স কত? সো আমি 3 সেন্টিমিটার ডিসটেন্স বলতেছি, এটা হচ্ছে পাথ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স, অ্যাঙ্গুলার ভ্যারিয়েশন কত? এখান থেকে বের করা যাবে না? x এর ভ্যালু 3 বসাবো, ল্যামডার ভ্যালু 5 বসাবো, তাহলে 2 পাই ইনটু 3 বাই 5, তার মানে 0.6 ইনটু 2 পাই 1.2 পাই হবে তখন ফেজ ডিফারেন্সটা। বুঝা যাচ্ছে কিনা আইডিয়াটা? তাহলে আমরা যদি কোনো একটা ওয়েভের উপরে কিছু পয়েন্ট নিয়ে এই পয়েন্টগুলোর মাঝে ডিসটেন্স জানি, তাহলে তারা কত অ্যাঙ্গুলার ভ্যারিয়েশনে আছে সেটা জানা পসিবল। ক্লিয়ার? আইডিয়াটা বোঝা যাচ্ছে কিনা? তাহলে দেখেন, ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু x। এখন আমরা যে কাজ করব, এই ডেল্টা এর যে ভ্যালুটা পেলাম
এটা y এর ইকুয়েশনটাই আমরা ফিট ইন করব। ডেল্টার ভ্যালুটা কোথায় বসাবো? y এর যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে বসাবো। ক্লিয়ার? তাহলে একটু মুছে দিচ্ছি। y equals এখন দেখেন খেয়াল করেন একটু আগে ইকুয়েশনটা ছিল y equals to y এর sin ডেল্টা মাইনাস ওমেগা t ছিল। এখন এই ডেল্টাকে আমরা লিখছি কি হিসেবে twice pi by lambda x হিসেবে। কেন লিখছি সেটাও আমি এক্সপ্লেইন করে দিলাম। তাহলে দেখেন তো এর পরের লাইনে ইকুয়েশনটা ওই যেটা দেওয়া আছে সেটাই চলে আসে কিনা। and what is k? k equals to 2 pi by lambda। এবার বুঝতে পারছেন? তাহলে k অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? k একদম বেসিক ডেফিনেশন থেকে আসে। so k equals to 2 pi by lambda, that is called angular wave number। এটাকে বলা হয় angular wave number। k equals to 2 pi by lambda, that is the angular wave number। তাহলে ইকুয়েশন পেয়ে গেছি আর ইকুয়েশন থেকে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কি সেটা পেয়ে গেছি। আমরা এখান থেকে আর কিছু চিন্তা করার দরকার নেই আপাতত। আমরা এখানে নেক্সট যেটা করব সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি ইন এ স্ট্রেসড স্ট্রিং or wave speed on a stressed string, এটা আমরা এখন করব অ্যাকচুয়ালি। সো খেয়াল করেন আমরা প্রথমে লিখে রাখবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আগের দিন বলে দিছিলাম না? আচ্ছা এই দেখেন আমি আপনাকে যা পড়াবো তাই সিলেবাস, কিছু কিছু জিনিস আমি ইচ্ছাকৃতভাবে কমিট করতেছি, বাদ দিচ্ছি। সবাই নিতে পারতেন না কারণ এবং নেওয়ার দরকার নেই। আপনার পিওর ফিজিক্স তো পড়তেছেন না, আপনি পড়তেছেন হচ্ছে অ্যাপ্লিকেশন বেস। যেটুকু আপনার অ্যাপ্লিকেশনে লাগবে সেটুকু আমি পড়াবো। সো এইখানে মাঝখানে অনেক কিছুই আছে, এগুলো চাইলেই পড়ানো যায়। আমি একটু মানে আপনাদের ভয় লাগাচ্ছি না। এই যে দুটো ওয়েভ ফাংশন দেওয়া আছে। সো এখানে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রাম থেকে বিভিন্ন জিনিসপত্র বের করতে বলছে। এই জিনিস আপনি না পারলে খুব বেশি সমস্যা নেই, এজন্য এটাকে স্কিপ করতেছি। বুঝতে পারছেন? সো এটা পরের দিকে যদি আমি শেষ দিকে যে দেখি হাফ এক্সট্রা সময় আছে তখন এক ক্লাসে পড়াবো, নাইলে সিলেবাস আমি ইনক্লুড করব না। আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে ওয়েভ স্পিড অন এ স্ট্রেসড স্ট্রিং। তাহলে দেখেন এটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের 16 টু পার্ট 2টা। তাহলে 16 ওয়ানে কি পড়লাম? 16 ওয়ানে শুধুমাত্র আমরা ওয়েভ ইকুয়েশনটা পড়লাম। সো ওয়েভ ইকুয়েশনটা কি? y x t equals to ym sin tx minus omega t। কোনটা কি ইন্ডিকেট করে সেটা লিখে দিছি। সো এক্সামে এখান থেকে কোশ্চেন আসলে কি কোশ্চেন আসবে আমি ওয়েভ ইকুয়েশনটা লিখে দিলাম, লেটস একটা কোশ্চেন জেনারেট করি, নাহলে আপনাদের আবার বুঝতে কষ্ট হবে। সো কোশ্চেন y x t that is equals to 10 sin 5x minus 2 pi t. This is a wave equation.
এখন আপনাকে বলা হলো ফাইন্ড আউট the velocity of the given wave. এই যে ওয়েভটা দেওয়া আছে এই ওয়েভের ভেলোসিটি আপনাকে ফাইন্ড আউট করতে বলা হলো। সো এই ইকুয়েশনটা থেকে কিভাবে আমরা ভেলোসিটিটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে কোশ্চেন। বাকি জিনিসপত্রগুলো ডাইরেক্টলি ফাইন্ড আউট করা যাবে, কিন্তু হাউ টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি ফর দিস ইকুয়েশন আমি অ্যাকচুয়ালি সলভ করব একটা একটা জিনিস ধরে ধরে। দেখেন, এবং এইখানে y x, t that is equals to 10 sin 5x minus 2 pi t আমি যখনই লিখছি তাহলে এখানে কি কি দেওয়া আছে, ym equals to 10 দেওয়া আছে, 10 ইউনিট। খেয়াল করেন এখানে মিটার সেন্টিমিটার কিছু যদি স্পেসিফিকলি আমি না বলে থাকি, আমি এখানে কি ইউনিটটা দিয়েছি ওটা কি সেন্টিমিটারে না মিটার এটাকে আমি বলেছি কিনা, তাহলে ডিসপ্লেসমেন্ট কি সেন্টিমিটারে না মিটার এটা যদি বলা না থাকে তাহলে আমাদের অ্যামপ্লিটিউডটাকে সবসময় আমরা এক্সপ্রেস করব ইউনিট, জাস্ট ইউনিট। সেটা সেন্টিমিটার হতে পারে, সেটা মিটার হতে পারে, ইভেন ইট ক্যান বি কিলোমিটার, ওয়েভ কিলোমিটারে হতে পারে। আপনারা যখন লাইট ওয়েভের কথা চিন্তা করবেন, লাইট ওয়েভের যে ওয়েভলেন্থটা আছে, আমরা যদি এক্স রে আর গামা রের কথা চিন্তা করি তাদের ওয়েভলেন্থ প্রিটি স্মল, কিন্তু যদি আমরা মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভের কথা চিন্তা করি এদের কিন্তু ওয়েভলেন্থ বিশাল, কিলোমিটার রেঞ্জে চলে যাবে হচ্ছে আপনার রেডিও ওয়েভের ওয়েভলেন্থটা। সুতরাং আমার যদি এইখানে কোনো ইউনিট সরাসরি স্পেসিফাই করা না থাকে, যদি গিভেন না থাকে, ইন দ্যাট কেস আপনি অ্যানসার লেখার সময় এখানে কি লিখবেন, ইউনিট লিখবেন। এখানে যদি সেন্টিমিটার দেওয়া থাকে এখানে কি লিখবেন, সেন্টিমিটার লিখবেন। এখানে যদি মিটার দেওয়া থাকে এখানে কি লিখবেন, মিটার লিখবেন। ক্লিয়ার? তাহলে এখন দেখেন ym equals to 10 ইউনিট, ভালো কথা। তাহলে এই 5টা ম্যাচ করে কি k এর সাথে না, k equals to কত 5, কিন্তু k আমাদের অ্যাকচুয়ালি কি, k equals to কি 2 pi by lambda না, k equals to 2 pi by lambda, তাহলে from k we get the value of lambda, so lambda equals to 2 pi by 5। এখন আবারো lambda তরঙ্গ দৈর্ঘ্য, এটাও তো হচ্ছে মিটার বা সেন্টিমিটার কি সেটা আমরা জানি না, কারণ এখানে আমরা ইউনিটটা দেই নাই। ইউনিট যদি সেন্টিমিটারে হয় ল্যামডাটাও সেন্টিমিটারে হবে, ইউনিট যদি মিটারে হয় ল্যামডাটাও কিছু হবে, মিটারেই হবে। তাহলে এইখানে এটাও আমরা ইউনিট লিখব, ল্যামডা জানি। এখন দেখেন ভেলোসিটি v ফাইন্ড আউট করার জন্য v সমান f ল্যামডা। আমি ল্যামডা কেন ফাইন্ড আউট করতেছি, কারণ আমার অবজেক্টিভ বা উদ্দেশ্য কি বের করা, ভেলোসিটি বের করা। সো ভেলোসিটির যে ইকুয়েশনটা v সমান f ল্যামডা আমরা পড়েছি না এর আগে, v সমান কি হয় f ইনটু ল্যামডা হয়। তাহলে v ইকুয়ালস টু যদি f ল্যামডা হয়ে থাকে, দেখেন তো এখানে v ইকুয়ালস টু f ল্যামডা, আপনি অলরেডি ল্যামডার ভ্যালু জানেন, f এর ভ্যালু কি জানেন, কিন্তু f এর ভ্যালু বের করার খুব সোজা উপায় আছে। কিভাবে দেখেন, ইকুয়েশনে t এর যে কোএফিশিয়েন্ট বা সহগ সেটাই তো ওমেগা না, ইকুয়েশনে t এর কোএফিশিয়েন্ট বা সহগটা কি ওমেগা। তাহলে আমাদের এইখানে t এর ইকুয়েশন এই কোএফিশিয়েন্ট বা সহগ কত 2 পাই, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত 2 পাই। আবার ওমেগা ইকুয়ালস টু কি 2 পাই f না, তাহলে ফ্রিকোয়েন্সি f সমান কত হবে 1, ফ্রিকোয়েন্সি f টা হবে 1 হার্টজ। তাহলে v সমান f ল্যামডা, v ইকুয়ালস টু 1 ইনটু 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই 5 ইউনিট পার সেকেন্ড। তাহলে 2 পাই বাই 5 যেটা হয় ক্যালকুলেটরে বসিয়ে দিবেন, তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ বুঝে গেছে কিনা। তো আমাদের এই যে ওয়েভের ইকুয়েশনটা আছে, ওয়েভ ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়ালি পার্টিকুলার যে কোনো পার্টিকেল বা কণার ডিসপ্লেসমেন্ট যেমন বের করতে পারি, যে কোনো টাইমে যে কোনো পজিশনে থাকা একটা পার্টিকেল বা কণার ডিসপ্লেসমেন্ট যেমন বের করা যাবে, সিমিলারলি আমরা যে কোনো ওয়েভ ইকুয়েশন থেকে আমরা ওয়েভের ভেলোসিটি v বের করতে পারবো। বুঝে গেছে কিনা? চলেন আরেকটা ম্যাথমেটিক্যাল ইউজ দেখাই এই স্পেস সিস্টেমে আসার আগে।
আরেকটা কোশ্চেন খেয়াল করেন আমরা একেবারে স্পেসিফিক ভাবে একটা ওয়েভ ইকুয়েশন ফর্ম করব, তারপর ওয়েভ ইকুয়েশন থেকে কি কি নির্ণয় করতে হয় সেটা দেখব। সো ওয়েভ ইকুয়েশনটা দেওয়া থাকলে সেটা থেকে জিনিসপত্র বের করা সহজ। এখন আমি ওয়েভ ইকুয়েশনটা আপনাকে নির্ণয় করতে বলছি। সো কোশ্চেনটা একটু দেখি। A wave is generated from a simple harmonic motion having an amplitude of 8 cm and frequency 200 Hz. তাহলে amplitude মানে y m টা দেওয়া আছে and frequency f দেওয়া আছে। Write the wave equation and from the wave equation find out the displacement of any particle which is at a distance x equals to 2 meter at time t equals to 3 seconds. Wavelength of the wave is 1.5 meter. আমি প্রবলেমটাকে একটু ফিজিক্যালি বুঝাবো আপনাদের। দেখেন এই যে আপনারা এইখানে যখন কাঁপবেন, আমি কাঁপাবো এখানে একটা সিম্পল হারমোনিক মোশন দিয়ে।
যে সিম্পল হারমোনিক মোশনটা এখানে জেনারেটেড হচ্ছে সেইটা অ্যামপ্লিটিউড হচ্ছে 8 সেন্টিমিটার এবং সেটার ফ্রিকোয়েন্সিটা কত 200 হার্টজ। তাহলে 8 সেন্টিমিটার অ্যামপ্লিটিউডে 200 হার্টজের একটা সিম্পল হারমোনিক মোশন এখানে ক্রিয়েট করলাম। তাহলে এই যে আপনারা যে পার্টিকেল আপনাদের মধ্যে দিয়ে ওয়েভটা সামনের দিকে যাবে, এখন এই পজিশন থেকে 2 মিটার ডিসটেন্সে, তাহলে এখান থেকে 2 মিটার আর 6 ফুট ডিসটেন্সে সামনের দিকে কোনো একটা পার্টিকেল আছে। তাহলে ওই পার্টিকেলটা এট টাইম t = 3 সেকেন্ডে কতটুকু সে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড শো করবে বা কতটুকু ডিসপ্লেসমেন্ট শো করবে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে কোন একটা পার্টিকেলের একটা পার্টিকুলার ডিসটেন্সে এবং একটা পার্টিকুলার টাইমে। সো আমি আবারও প্রবলেমটাকে বলি, বুঝেন। ধরেন এখানে 1 2 3 4 5 6 7টা পার্টিকেল আছে। সো 7টা পার্টিকেলের মধ্যে আমি 6টা দিয়ে একটা কমপ্লিট ওয়েভলেন্থ করব। 1 2 3 4 5 6 কয়টা 6টা পার্টিকেল। ওই যে মাস্ক পরা যে ভাইয়াটা আছে ওই ভাইয়া এবং এই যে আপু থেকে শুরু হয়ে ওয়েভটা মাস্ক পরা ভাইয়া পর্যন্ত একটা কমপ্লিট ওয়েভলেন্থ। ঠিক আছে? ওই শুনেন, এখন দেখেন আমি যখন এখানে ওয়েভটাকে জেনারেট করতে শুরু করছি, ফার্স্ট পার্টিকেল থেকে সেকেন্ড পার্টিকেলে এনার্জিটা যাচ্ছে, সেকেন্ড থেকে থার্ডে যাচ্ছে, থার্ড থেকে ফোর্থে যাচ্ছে, এভাবে এনার্জিটা প্রপাগেট করতেছে না। তাহলে কোন একটা পার্টিকুলার মোমেন্টে সবগুলা পার্টিকেল বা কণা তারা কি একই রকম আচরণ শো করবে না ডিফারেন্ট আচরণ শো করবে? ডিফারেন্ট আচরণ শো করবে। তাহলে ধরেন এই যে ভাইয়াটা আছেন দাঁড়িয়েওয়ালা যে ভাইয়া, সো উনার অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আমি যদি উনার ডিসপ্লেসমেন্ট জানতে চাই, তাহলে আমার মোমেন্ট টাইম যেমন লাগবে উনি কই আছে সেটাও লাগবে। সো কেন ওয়েভ ইকুয়েশনের ভ্যারিয়েবল দুটা? কারণ একটা পার্টিকেল কোন সময়ে কত অসিলেশন দেখাচ্ছে এটা আমরা পিরিয়ডিক মোশনে পারতাম, কারণ একটা পার্টিকেল নিয়ে চিন্তা করছি। কিন্তু যখন আমি মাল্টিপল পার্টিকেল নিয়ে চিন্তা করতেছি, সব পার্টিকেল কি একই সাথে অসিলেট করতেছে? আমি গত ক্লাসে আপনাদেরকে যখন ওয়েভটা কিভাবে জেনারেটেড হয় দেখালাম, এক এক সময়ে এক একটা কণা এক এক জায়গায় কাঁপতেছে না। সো তাহলে কোনো স্পেসিফিক টাইমে স্পেসিফিক একটা লোকেশনে কোনো একটা পার্টিকেল কিরকম বিহেভ করবে সেটা আমাদের এই ওয়েভ ইকুয়েশনটা ডিফাইন করে দেয়। তাহলে দেখেন দুটো ভ্যারিয়েবল, স্পেসিফিক টাইম কোন সময়, স্পেসিফিক পজিশন কোন অবস্থানে। তাহলে আমার এই যে ভাইয়াটার যদি ডিসপ্লেসমেন্ট জানতে হয়, দুটো জিনিস জানতে হবে, কোন সময় ডিসপ্লেসমেন্ট এবং কোথায় আছে ভাইয়া। ভাইয়া কয়েছে না জানলে আমি ডিসপ্লেসমেন্ট জানবো না। আমি কি মোটামুটি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? সো আরেকটু ক্লিয়ার করার জন্য এখন ছোট্ট একটা কাজ করি, আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই, না হলে আসলে পুরো ক্লিয়ার হবে না। প্রেজেন্ট টাইম নেই কি? আরে ভাই ও ক্লাস থেকে লিখে নেন কি প্রেজেন্ট টাইম ওটা নিয়ে আমি চিন্তা করব। এই দেখেন কোন একটা স্পেসিফিক মোমেন্টে ধরেন আমাদের ওয়েভের আচরণটা এইরকম, কোন একটা স্পেসিফিক মোমেন্টে ধরেন এরকম ভাবে ওয়েভটা আচরণ করতেছে লাইক দিস। তাহলে ধরেন এখানে টি এর একটা ভ্যালু গত ক্লাসে বসিয়েছিলাম না, টি এর একটা ভ্যালু বসিয়েছিলাম। তাহলে স্পেসিফিক একটা টাইমে এই যে পয়েন্টগুলো আছে এরা এক একজন কি এক এক রকমের ডিসপ্লেসমেন্ট শো করে না। তাহলে আমি কোন একটা পার্টিকুলার টাইমে সকল পার্টিকেল সকল কণার কি ডিসপ্লেসমেন্ট একই পাবো না ভিন্ন ভিন্ন ডিসপ্লেসমেন্ট হবে? তাহলে এই ভিন্ন ভিন্ন ডিসপ্লেসমেন্ট কি তার পজিশন অনুযায়ী হবে না? এক এক পজিশনের পার্টিকেল এক এক রকমের ডিসপ্লেসমেন্ট বা সরণ তারা শো করবে। তাহলে আমার এইখানে এই যে ডিসটেন্সটা আছে, লেটস সে এই ডিসটেন্সটা যদি x হয়, x ডিসটেন্সে থাকা একটা পার্টিকেল এই স্পেসিফিক টাইম লেটস সে দিস ইজ 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে x পজিশনে থাকে, এটা x পজিশনে থাকা পার্টিকেলটা কতটুকু ডিসপ্লেসমেন্ট y শো করতেছে বের করতে হবে। প্রবলেমটা আমরা বুঝে গেছি, ক্লিয়ার হয়েছে? তাহলে কোন একটা সুনির্দিষ্ট সময়ে কোন জায়গায় কণা, সেই কণার পজিশন আগে জানতে হবে। তাহলে কণার পজিশনটা জানলে ওই পজিশনে তার ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা বের করা যায়। ক্লিয়ার?
তাহলে চলেন আগে ইকুয়েশন বের করি, ইকুয়েশন বের করলে বাকি জিনিস বুঝে যাবেন। আবারও রিপিট করতেছি, তাহলে দেখেন আমরা যখন ওয়েভ ইকুয়েশন ড্র করব বা ওয়েভ ইকুয়েশনের কথা বলবো, x ইন্ডিকেটস স্টার্টিং পয়েন্ট থেকে কোন একটা পার্টিকুলার পার্টিকেল কত ডিসটেন্সে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কত ডিসটেন্সে আছে, এটা কি x। তাহলে আমার যদি স্টার্টিং পয়েন্ট এটা হয়, এই যে ভাইয়াটা কত ডিসটেন্সে আছে সেটা কি x, আর y হচ্ছে ভাইয়া তার জায়গায় কতটুকু দূরতেছে সরতেছে। আমি অন্য একটা एग्जांपल দেই বোঝা সহজ হবে। আপনার ধরেন পুকুরে একটা ঢিল ছুটছে, আমার পুকুরে কিছু পাতা আছে, এটা একটা পাতা, এইখানে একটা পাতা, দুইটা পাতা পুকুরে পড়ে আছে। পুকুরে আপনি একটা ঢিল ছুটছেন, ঢিল ছুড়লে কি হয়, ঢেউ তৈরি হয়। পুকুরে আমরা যখন ঢিল ছুড়ি কণাগুলোর অসিলেশনের কারণে ঢেউ তৈরি হয়, এখানে ঢিল ছুটছেন, তাহলে ঢিল থেকে ঢেউটা কি এইভাবে যাবে না? এখন সবগুলা পাতা কি একই সাথে কাঁপবে? একটা আগে একটা পরে কাঁপবে। তাহলে আমার এটা হচ্ছে স্টার্টিং পজিশন। তাহলে স্টার্টিং পজিশন থেকে এই পাতার একটা ডিসটেন্স আছে, এই পাতার একটা ভিন্ন ডিসটেন্স আছে। তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে এই পাতার যে পরিমাণ কম্পন বা এই পাতার যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান থেকে এই পাতার যে সরণ হবে, এই পাতার কি সেম সরণ হবে না ভিন্ন সরণ হবে? কেন ভিন্ন সরণ হবে? কারণ তারা সেম পজিশন বা সেম ডিসটেন্সে নাই। ডিসটেন্সের ভ্যারিয়েশনের সঙ্গে সঙ্গে তাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন কি পুরো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এখন দেখেন গল্পটা কি, আমার এখানে ওয়েভ জেনারেটেড হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন থেকে, যেখানে অ্যামপ্লিটিউডটা আছে 8 সেন্টিমিটার। তাহলে অ্যামপ্লিটিউড 8 সেন্টিমিটার means ym that is equals to 8 সেন্টিমিটার, ym সমান 8 সেন্টিমিটার। ওকে, তারপর কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 200 হার্টজ দেওয়া আছে, f equals to 200 হার্টজ। চলেন এবার দেখে আমাদের ওয়েভ ইকুয়েশনটা বার করানোর জন্য কি কি জিনিসপত্র লাগে। আমি একটু এখানে আবার ওয়েভ ইকুয়েশনটা লিখে নিই, y x, t equals to ym sin kx minus omega t। এটা আমার ওয়েভ ইকুয়েশন। আমি এখন একটু ব্রেকডাউন করে করে লিখব, ym sin k সমান তো 2 পাই বাই ল্যামডা x, ওমেগা সমান 2 পাই f ইনটু t। এই না গল্পটা। এখন দেখেন তো আমার দরকার ছিল ল্যামডা, দরকার ছিল f, দরকার ছিল ym, দরকার ছিল ym অলরেডি জানি, f given, ল্যামডাটা কি শেষে দেওয়া আছে না, ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ ইজ কত, 1.5 মিটার। এখন একটা জিনিস খেয়াল করেন, ওয়েভলেন্থ কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, ডিসটেন্স x কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। তাহলে y কি সেন্টিমিটারে রাখলে চলবে, y টা তাহলে কিসে নিয়ে নিব, মিটারে নিয়ে নিব। y তাহলে হয়ে যাচ্ছে 0.08 মিটার। বুঝতে পারছি কিনা? সবগুলা সেম ইউনিটে থাকতে হবে। যদি এরকম হতো আমার ল্যামডা দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমি আর কনভার্ট করতাম না। কিন্তু যেহেতু ল্যামডাটা মিটারে দেওয়া আছে, তাহলে এক্সও মিটারে দেওয়া আছে, সবাই মিটারে, তাহলে ওয়াইএমটাকে কোনোভাবেই মিটার না রেখে সেন্টিমিটার রাখা যাবে না। ওয়াইএমটাকে অবশ্যই কিসে নিতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে ইউনিট কনভার্সন করে ফেললাম। আমি আপনাদেরকে বলবো সেফ সাইডে থাকার জন্য সবকিছু এসআই ইউনিটে কনভার্ট করে দিলে আর টেনশন থাকবে না। না, আপনাদের অনেক সময় এক্সাম হলে বসে কিছু টেনশন কাজ করে, মানে পরীক্ষা শেষ হওয়ার পরে মাথায় ঘুরঘুর করে এটা রোল নাম্বার লিখছিলাম কিনা। এটা সব পরীক্ষা শেষে বাসায় যাওয়ার পরে সকল পরীক্ষার্থীর টেনশন, ঠিকমতো সেট করে লিখছিলাম, ঠিকমতো রোল নাম্বার ফিল আপ করছিলাম, আর কোনো টেনশন হয় না, টেনশন এটা নিয়ে। তাহলে একই রকম ভাবে এই ইউনিটগুলো নিয়ে আপনাদের টেনশন কাজ করে। এইজন্য আমার সাজেশন হচ্ছে সবকিছু এসআই ইউনিটে করে দেন, টেনশন নেই। ক্লিয়ার? এখন আসে
আমি এই ওয়েভ ইকুয়েশনে এখন যদি ভ্যালুগুলো বসাই y x, t equals to y হচ্ছে 0.08 sin kx minus omega t, kx হচ্ছে 2 pi by lambda, 2 pi divided by lambda কত, lambda হচ্ছে 1.5, 2 pi by 1.5 x minus 2 pi into f হচ্ছে 200 into t। এই যে দেখেন চমৎকার ভাবে y x কি বের হয়ে গেছে 0.08 sin 2 pi by 1.5 x minus 400 pi t। এই হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট শেষ। সো চাইলে আপনি 2 pi by 1.5 কে ডেসিমালে এক্সপ্রেস করে মানটা বসাতে পারেন, অথবা 400 পাই কে ডেসিমালে এক্সপ্রেস করে মান বসাতে পারেন, বসালে হবে, না বসালে কোনো সমস্যা নাই। এখন y x হচ্ছে এটা কিসে থাকবে, মিটারে থাকবে, কারণ y এর কিসে বসানো হয়েছে, মিটারে, তাহলে এটার ইউনিটটা কি হবে, মিটারে হবে। আর এখন কি বলছি, একটা পার্টিকেল আছে হচ্ছে 2 মিটার ডিসটেন্সে, তাহলে x এর ভ্যালু কত, 2, এবং টাইমের ভ্যালু কত, 3 সেকেন্ড, তাহলে x equals to 2 মিটার এবং টাইম t equals to 3 সেকেন্ড, তাহলে y এখানে x এর ভ্যালু কত, 2 মিটার, টাইম t সমান কত, 3 সেকেন্ড। এই যে দেখেন y x, t বুঝে গেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ এনি পার্টিকেল যেটা অ্যাকচুয়ালি 2 মিটার ডিসটেন্সে আছে, ওর 3 সেকেন্ড সময়ে যেটা হবে আমাদের ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0.08 sin 2 pi divided by 1.5 into x এর ভ্যালু হচ্ছে 2 minus 400 pi into t এর ভ্যালু 3। অবভিয়াসলি ক্যালকুলেটরটাকে কিন্তু রেডিয়ান মোডে রাখতে হবে। রিমাইন্ডার বারবার বলে দিব, এখানে এই ইকুয়েশনগুলোয় যখন ভ্যালু পুট করবেন, ভ্যালুগুলো পুট করার সময় ক্যালকুলেটরে যখন ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটর মাস্ট বি ইন রেডিয়ান মোড, কারণ অ্যাঙ্গেলের এসআই ইউনিট কি, রেডিয়ান, নট ডিগ্রি। তাহলে রেডিয়ান মোডে রেখে ওয়াইটা কত ফাইন্ড আউট করে বলেন। 0.069 0.069 মিটার। এখন এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু প্লাস না হয়ে মাইনাস হতে পারত। আমাদের এখানে প্লাস আসছে, ওকে, তার মানে পজিটিভ সাইডে আছে, এটা মাইনাস আসলেও কোনো দোষের কিছু ছিল না, এটা মাইনাসও আসতে পারে। বুঝে গেছে কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ওয়েভ ইকুয়েশনটা কি এবং ওয়েভ ইকুয়েশন থেকে কি রকম কোশ্চেন হতে পারে, দুটো স্যাম্পল আমি দেখিয়ে দিলাম। এখন আমরা নেক্সট যেটা আলোচনা আজকে করব, এটা হচ্ছে ওয়েভ স্পিড অন এ স্ট্রেসড স্ট্রিং। প্রশ্নটা হচ্ছে স্ট্রেসড স্ট্রিং বা টানা তার কি জিনিস। সিম্পল एग्जांपल, গিটারের তার, গিটারের তার টান টান করা থাকে না, টান দিলে টুন টান শব্দ হয়, ঠিক আছে? সো যে কোনো স্ট্রিং বা যে কোনো তার, সেটা কিন্তু টান টান করা হয়ে থাকে, সেটা একতারা হতে পারে, দোতারা হতে পারে, সেতার হতে পারে, সেটা হচ্ছে গিটারের তার হতে পারে, যে কোনো তার। যখনই টান টান করা থাকে, ওই টানা তারে আপনি যখন একটা এনার্জি দেন, ওখান থেকে একটা সাউন্ড প্রডিউসড হয়। সো তাহলে যে সাউন্ডটা প্রডিউসড হচ্ছে তার ভেলোসিটি কত, সেটা আমরা এখন একটু দেখব। আমি ভেলোসিটির ডেরাইভেশনে যাব না, রাদার এই ভেলোসিটি থেকে কি কি জিনিসপত্র আসা পসিবল সেটা দেখব। এই যে দেখেন সুন্দর ডেরাইভেশন আছে, নট নেসেসারি ফর স্ট্রেসড স্ট্রিং এর জন্য ভেলোসিটি কত সেটা আমরা ফাইন্ড আউট করব। v √r নাও ডিফাইন্ড বাই মিউ। চলে কোনটা কি ইন্ডিকেট করে সেটা বুঝি।
স্ট্রেচ করা থাকে এই স্ট্রেচ স্ট্রিং এর আমাদের ওয়েভ স্পিডটা কত। এখন দেখেন আমি আরো কিছু জিনিস বলি। এই গিটার থেকে বাজাইছেন লাইক হাতে কে কে গিটার হাতে নিয়ে একটু টুংটাং করছেন আপনারা? হ্যাঁ ওই তো আমি বলতেছি না আপনি রকস্টার আমি বলছি গিটার হাতে নিয়ে একটু টুংটাং কে কে করছেন। যারা মোটামুটি টুংটাং করছেন গিটারে কিন্তু টিউনিং করে, উপরের দিকে কিছু স্প্রিং থাকে, স্প্রিং গুলাকে টান দিয়ে টিউনিং করে। এখন অ্যাকচুয়ালি টিউনিংটা করে মানে হচ্ছে ওই তারগুলার টানটা ইনক্রিজ করে অথবা টানটা ডিক্রিজ করে। সো টিউনিং করে কেন? কারণ এক একজন যে এনার্জি দিয়ে গিটারটাকে প্লে করবে বা গিটার থেকে যে সাউন্ডটা প্রডিউস করবে সেটাকে টিউনিং করে শুনে নেয় যে আমার হাতের জন্য কোন জায়গায় সাউন্ডটা কিভাবে আসতেছে। সো অ্যাকচুয়ালি যখন টিউনিং করা হয় একটা গিটারের তারকে তখন আমরা আসলে টেনশন বা তারের মধ্যে যে টান বল এটা চেঞ্জ করে কিছু। সো গল্পটা হচ্ছে এরকম, গিটারের তারটা এখান থেকে ধরেন এইভাবে টান টান করা আছে, আপনারা দেখেন এখানে একটা নব টাইপ কিছু আছে, এই নবটাকে ঘোরানো যায়। তাহলে এই নবটাকে আমি যদি ঘুরাই ডান দিকে ঘুরাই তাহলে এই তারের লেন্থটা টান টান হয়ে যাচ্ছে না, তার মানে টান বল বাড়তেছে। নবটা যদি একটু রিলিজ করে উল্টা দিকে তাহলে তারের লেন্থটা একটু ছোট হয়ে টান বলটা কমতেছে। সো এই যে টান বল অ্যাপ্লাই করলাম সেই টান বলটাই হচ্ছে এখানকার টাউ। এই টাউ হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং, স্ট্রিং এ কতটুকু টেনশন দেওয়া আছে, কথা বুঝে গেছে কিনা? সো তাহলে টাউটা হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং। আর মিউ, মিউ হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। মিউটা হচ্ছে কি মাস পার ইউনিট লেন্থ। তাহলে টাউ এখানে v equals to root over tau divided by mu। এই টাউটা আবার টর্ক না। আমরা যখন আগের চ্যাপ্টারে ফিজিক্যাল পেন্ডুলাম পড়েছিলাম, ফিজিক্যাল পেন্ডুলামের কিন্তু টাউটা ছিল টর্ক, কিন্তু আজকের এইখানকার টাউটা টর্ক না, এই টাউটা কি টেনশন ইন দা স্ট্রিং। সো আমি লিখে দিচ্ছি টাউ ইজ দা টেনশন ইন দা স্ট্রিং। আর মিউ হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, টাউটা হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং। এখন চলেন আমরা একটু খেয়াল করি, গিটারের তারগুলি এক পাশে সবচেয়ে চিকন তার আর যতই উপরে যাওয়া যায় তারটাকে মোটা হতে থাকে না, চিকন তার মোটা তার। এখন দেখেন চিকন তারে যে সাউন্ডটা প্রডিউস হয় ওই সাউন্ডটা বেশ মিহি সাউন্ড, কিন্তু মোটা তারে যে সাউন্ডটা প্রডিউস হয় ওটা কেমন যেন গোটা একা করে। সো তাহলে চিকন তারে খুব মিহি একটা সাউন্ড প্রডিউস হচ্ছে, মোটা তারে একটা ভোতা সাউন্ড প্রডিউস হচ্ছে। চলেন একটু বোঝার চেষ্টা করি কেন চিকন তারে মিহি একটা সাউন্ড পাচ্ছি আর মোটা তারে কেন ভোতা সাউন্ডটা পাচ্ছি, সেটা এখান থেকে আমরা দেখব। মিউটা কি মাস পার ইউনিট লেন্থ না? চিকন তারের মিউ বেশি না কম? চিকন তারের মিউটা হচ্ছে কম। তাহলে থিন যদি হয়, থিন স্ট্রিং যদি হয় চিকন তার, তাহলে মিউটা ছোট। মিউ যদি ছোট হয় ভিটা কি বেড়ে যাবে না? মিউ ছোট হলে ভি কি হবে? বাড়বে। আর যদি থিক স্ট্রিং হয়, থিক মানে কি মোটা, থিক স্ট্রিং একটু মোটা তারের পার ইউনিট লেন্থের মাস কি কম হবে না বেশি হবে? বেশি হবে। মিউ তাহলে হায়ার, মিউ হায়ার হলে ভি কি হবে? লোয়ার। এখন দুইটা সাউন্ডই কি আপনার সেম মিডিয়াম এয়ারের মধ্যে দিয়ে আসতেছে না? এয়ারে মিডিয়াম যদি চেঞ্জ না হয় ওয়েভলেন্থ চেঞ্জ হয় না। ওয়েভলেন্থ চেঞ্জ হয় কখন? যদি মিডিয়াম চেঞ্জ হয়। বাতাস থেকে পানিতে যখন যাবে সাউন্ড তখন ওয়েভলেন্থ চেঞ্জ হবে, কিন্তু যখন আমার দুইটা ভিন্ন তার দুইটাই বাতাসে আছে তাহলে দুইজনের ওয়েভলেন্থ কি ভিন্ন হওয়া পসিবল নাকি ওয়েভলেন্থ সেম হবে? সেম মিডিয়াম ওয়েভলেন্থ রিমেইনস দা সেম। তাহলে ল্যাম্বডা সেম, ল্যাম্বডা যদি সেম হয়, ল্যাম্বডা সেম
তাহলে সেম ল্যাম্বডার জন্য যেখানে ভেলোসিটি বেশি ওখানে ফ্রিকোয়েন্সিও কি বেশি, যেখানে ভেলোসিটি কম ওখানে ফ্রিকোয়েন্সিও কি কম। তাহলে দেখেন চিকন তার, মেয়েদের গলা, বাচ্চাদের গলা, চিলচিৎকার দিলে আর কিছু লাগে না, সে ইচ্ছা করে তখন হচ্ছে বাসা ছেড়ে চলে যায়। সো মেয়েদের ভোকাল কর্ডের যে পর্দা, পাতলা পর্দা, আল্লাহ তাআলা তাদের তৈরি করছেন এইভাবে, সুতরাং তারা চিৎকার দিলে মাশাআল্লাহ এমন ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে সর্বনাশ হয়ে যাবে। আর এই যে আমাদের পুরুষদের ভয়েস, আমরা যতই মানে হচ্ছে চেষ্টা করি সুন্দরভাবে কথাবার্তা বলার, ওই গলা কর্কশই থাকে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাইয়া ডিপ ভয়েস না, এটা বলে হাসকি ভয়েস। আবার মাঝে মধ্যে হাসের মতো ফ্যাস ফ্যাস করে, কিছু করার নেই ভাই, মেনে নিতে হবে, আল্লাহ তাআলা বানাইছে আমাদের এইভাবে। শোনেন এই ফ্রিকোয়েন্সি জিনিসটা ব্যাপক মজা, আমি ফ্রিকোয়েন্সি দিয়ে যেহেতু পড়াচ্ছি একটু বুঝাই আপনাদেরকে। দেখেন কিছু জিনিস ফিজিক্স থেকে মাথায় রাখেন, লাইফ উইল বি ইজিয়ার। আসেন আগে আমরা ফিজিক্সটা বুঝি, এটা দিয়ে শেষ করব ক্লাসটা। ফ্রিকোয়েন্সি হায়ার হচ্ছে কখন, যখন থিন স্ট্রিং, চিকন তার ফ্রিকোয়েন্সি হায়ার, মোটা তার ফ্রিকোয়েন্সি কি লোয়ার। তাহলে চিকন তারের টুংটাংটা মোটামুটি ভালোই লাগে, একেবারে কিছুই পারে না সে একটু চিকন তারের টুংটাং করে ভাব দেখায়, আমিও পারি, কিন্তু মোটা তারে কারণে বাজাতে দেন, চিকন তার খুইলা দিয়ে দেন, দেব একটা বাজা, ওর আর বাজাইতে হবে। সো অ্যাকচুয়ালি দেখেন, এখন শোনেন, মনোযোগ দিয়ে শুনে রাখেন। ছোটবেলায় আমরা আপনারা সবাই প্রথম প্রথম যখন একটা দুটো শব্দ উচ্চারণ করতে শিখছি, ওই একটা শব্দ সারাদিন বলছি, কেউ কি আপনাদের মারছে, উল্টা ওই শব্দটা শুনতে ভালো লাগছে। এখন যে একটা শব্দ সারাদিন পায়ের একটা মাটিতে পড়বে না। এখন কোশ্চেনটা হচ্ছে কেন ছোট বাবুরা একদিন দুই দিন না, মাসের পর মাস একই শব্দ বললেও আমরা ওরে বাবুরে বলে করে নিই, ছটফট ফ্রিকোয়েন্সি। কারণ ছোট বাচ্চার ভোকাল কর্ডের উপরে কন্ট্রোল আসে না, সো কন্ট্রোল না আসার কারণে ও একই শব্দ এক এক সময় একই ফ্রিকোয়েন্সিতে বলে। সো আপনার কাছে কখনোই মনোটোনাস লাগে না, জিনিসটাকে বিরক্তিকর লাগে না, একঘেয়ে লাগে। এখন আপনি আমি বড় হয়ে গেছি, ভোকাল কর্ডের উপরে কন্ট্রোল চলে আসছে, এই কন্ট্রোল চলে আসার কারণে আপনি আমি যদি এখন একই শব্দ দুই তিনবার বলি, তখন যে লিসেনার, যে শ্রোতা, তার কানে বিরক্তিকর লাগবে, এই একই জিনিস কেন বলছি। জি হ্যাঁ, কন্ট্রোলটা কন্ট্রোল হারালে তখন বিপদ হয়ে যাবে, আপনার জেন্ডার কি সেটা ঠিক থাকবে না। সো কন্ট্রোল হারাইতে চায় না। দেখেন ছোট বাবুদের বেলায় বছর দুইয়ের একটা মেয়ে বাবু নেন, একটা ছেলে বাবু নেন, ভয় ছুটে আলাদা করতে পারবেন, এটা পোলা না ভাইয়া, ওটা আপনি নিজের দুটো চান। আপনি কেন চান? আপনি কেন চান? ওর জন্য চাই স্যার, আপনারা ওর জন্য কেন চাবেন? জিনিসটা তো দুটো চিন্তা। ওকে আসেন এই খেয়াল করেন। এখন দেখেন মেয়ে এবং শিশুদের বেলায় যেহেতু ভোকাল কর্ডের পাতলা পর্দা থাকে, চামড়াটা পাতলা, ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশন অনেক বেশি থাকে। সো আপনাদের জন্য লাইফ লিসন, ওভারফোন কারো কথায় পড়ে যায়, কারণ যে কোনো মেয়ে ওভারফোন সে যখন কথা বলতেছে একটু ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন করলেই আপনার তখন আহারে গলাটা কি সুন্দর, এটা হচ্ছে আলাদা প্রদত্ত তাদের জন্য একটা অ্যাবিলিটি। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে। সো উনাদেরকে আল্লাহ তাআলা একটা গিফট দিবেন, দিস ইজ এ গিফট। এখন এখানে একটু শুনেন, ন্যাচারালি দিস গিফট ইজ ভেরি নেসেসারি, কারণ মেয়েদের পারসুয়েশন বা অন্যদেরকে কনভিন্স করার ট্রিমেন্ডাস অ্যাবিলিটি দরকার হয়। আপনারা বুঝবেন কবে জানেন? যখন বাপ হবে, বাচ্চা কাঁদতেছে, মা যদি এসে মানে আপনার ভাবি যদি এসে আপনাকে বাচ্চাটাকে ধরায় দেয়, রাখো 2 মিনিট, বুঝবেন এই 2 মিনিট কয় মিনিট হয়। সো মেয়েদের অ্যাকচুয়ালি ভোকাল কর্ডের পর্দা পাতলা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে উনারা যাতে বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন ইজি করতে পারে। আপনি দেখবেন একটা বাচ্চা কাঁদতেছে, আপনি আমি কোলে নিয়ে ঠান্ডা করতে পারবেন না,
একটা আপু কি ম্যাজিক আছে তার, কোনে নিল একটু পরে বাচ্চাটা না, কারণ উনাদের যে ভয়েসের ফ্রিকোয়েন্সি জাদুটা এখানে, উনারা যখন কথা বলেন ভয়েসের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা একটা ছোট বাচ্চার ফ্রিকোয়েন্সির সঙ্গে অনেকটা ম্যাচ করে যায়। বাচ্চাদের কাছে তখন জিনিসটা সুদিং মনে হয়। আপনি আমি যখন কথা বলি, ধরেন ওই বোর্ডে বাবু সবাই যখন বলতেছি, বাচ্চা তখন চিন্তা করে এই জল্লাদটা করে, বুঝতে পারছেন? সো এই দেখেন, তাহলে ফ্রিকোয়েন্সি অর পিচ, শুনুন, ফ্রিকোয়েন্সিটাকে পিচও বলা হয়। ফ্রিকোয়েন্সি অর পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? সো আপনার তাহলে ছেলেরা এই ট্রাই করেন না যে ফ্রিকোয়েন্সি অনেক বেশি ভ্যারি করবেন, আর আপনারা ট্রাই না গুলো হয়ে যাবেন, এবং ছেলেরা সাবধান থাকবে যে ফ্রিকোয়েন্সি ট্র্যাপে না পড়ে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে ম্যাথ করতে শুরু করতে। স্যার, আচ্ছা মেইলটা একটু দিতে